বাড়ি খুঁজে দেওয়ার ব্রোকারদের প্রতি আজকের পর থেকে আমাদের দুজনেরই ভরসাটা উঠে গেল। মানুষ হয়ে যে মানুষকে ভরসা করব সেই মনের জোরটুকু আমরা দুজন এই মুহূর্তে পাচ্ছি না। কিছু মানুষ আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে এই তো সবে বিয়ে করলে, এই তো সবে সংসার জীবনে পা দিলে, এত চাহিদা কিসের তোমার ঘর করার? এত চাহিদাও কিন্তু ভালো না। সংসার করছো তার মানে তোমাকে ত্যাগ করতেই হবে। যত বেশি লোকজন তার তত বেশি কথা। ঘরটা যখন এলাম, ঘরটা বাগালাম, গোছালাম, সবকিছু করলাম, তারপর থেকে যে ঠান্ডাটা আমাদের বুকে লেগেছে, বিশেষ করে আমার বুকে, প্রীতমের বুকে, এখনো পর্যন্ত সেই ঠান্ডাটা ছাড়েনি। তার মধ্যে ঘর চেঞ্জ করব, শরীরগুলো জাস্ট রীতিমতো নেই। সর্ষের তেল নেই একদম, তাহলে কি করবো? তেল নেই সেটাই আমি জানি না। সাদা তেল আছে, সর্ষের তেল আমি জানি না। ওটা তো হবে না, না অনেকটা তেল আছে, ওটা দিয়ে সাদা সব ঘি করে দে। তো এখন প্রীতম রাতের বেলা একটু মাংস এনেছে, কষা কষা করবো রান্না, ঝাল ঝাল করে, যাতে ঠান্ডা লাগাটা যায়। আমার তো গলাটা খুব বাজেভাবে বসে গেছে, সবাই বাড়িতে ফোন করে যখন কথা বলছে বুঝতে পারছি রীতিমতো। তো জাস্ট কষা কষা করবো আর রুটি করবো, ব্যাস হয়ে যাবে। ও রুটি আনবে, নিয়ে এসো, তেলটাও নিয়ে আসবে। হয়ে গেছে, শুধু ও যদি এনে দেয় ওগুলো হয়ে যাবে। ভালো হলো, ভালো হলো। রুটিটা কিনে নিয়ে আসছে, ভালো হলো, করতে হবে না। আমার জ্বর এসছে, একটু হালকা জ্বর এসছে, তার মধ্যে একটু শরীরটা খারাপ আমার, তার মধ্যে ঘর শিফটিং করবো আমরা। এই যে এগুলো এত সুন্দর করে সাজালাম, এগুলোকে খুলে খালে আবার ওই ঘরকে নিয়ে যেতে হবে। দেখি ঘর এখনো খুঁজছি, ঘর কি ঠিক হলো আমাদের? এখনো দেখছি। আমি আমার সংসারের জন্য যদি এই ছোট্টখাট্ট জিনিসগুলো কিনি নিজেদের সুবিধার্থের জন্য, কিছু মানুষ আমাকে এত বিচ্ছিরিভাবে কথা শোনায়, মনে হয় যেন আমি ওনাদের কাছ থেকে টাকা ধার করে টাকা নিয়ে আমি জিনিসগুলো কিনছি। আমার নাকি ভিডিওতে সারাক্ষণ এই জিনিস কেনা ওই জিনিস কেনা সবটাই দেখতে পাচ্ছে, কিন্তু আমি কিভাবে কত টাকা দিয়ে কিভাবে কষ্ট করে কিনছি সেগুলো মানুষের চোখে পড়ে না। আমার সংসারে কতটুকু প্রয়োজন নয় সেটা সম্পূর্ণ আমি জানি, আর আমি যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসই কিনি। দেখো এখানে চপিংয়ের মধ্যে আমি গাজর, বিনস সব কিছু একসাথে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে চপড করে নিচ্ছি। এটা কাটতে গেলে অনেকক্ষণ সময় লাগতো, আর সত্যি কথা বলতে আমি অনেকটা দেরি করে রান্না করছি, ওই জন্য তাড়াতাড়ি করে এইভাবেই কেটে নিলাম, খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যায়। আজকে একটু রাইস বানাবো, মিক্সড রাইস, তাই ওই চপারটার মধ্যে দিয়ে সুন্দর করে সবজিগুলো কেটে নিলাম, তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আর এইটা দেখো পেঁয়াজ কাটতে খুব সুবিধা হয়, এটার একটা হোল্ডার আছে, সেই হোল্ডারটা আমি পাচ্ছি না, তোমরা দেখেছো এর হোল্ডারটা খুব সুন্দর, এর মধ্যে সব কিছু সবজি গাঁথা যায় আর খুব সুন্দরভাবে মিহি মিহি করে এইভাবে পেঁয়াজটা কাটা যায়। আমি না এইভাবেই এখন আপাতত পেঁয়াজ কাটি, খুব তাড়াতাড়ির মধ্যে জানো তো আমার হয়ে যায়, অনেকটা সময় লাগে। অনেকে বলে এর থেকে তো আমরা হাতে কাটতে পারি, এর আগে আমিও হাতে কেটেছি, কিন্তু কী বলো তো, আমার যখন যেটা সুবিধা হয় আমি তখন সেটা করি। আমিও বটিতে এখন কাটতে পারি, আগে বটিতে একদম কাটতে পারতাম না, ছুরিতেও কাটতে পারতাম না, কিন্তু আমি বলবো বটির থেকে এই জিনিসটা খুব তাড়াতাড়ি এবং খুব কাজের। আর এটাতে না অনেক রকম কাটানোও যায়, মানে অনেক কিছু জিনিস কাটতে পারা যায়, বিশেষ করে স্যালাডের দিক থেকে তো ভীষণ ভালো কাটা যায়। দেখো পেঁয়াজগুলো সঙ্গে সঙ্গে কাটা হয়ে গেল, চোখের জল ছাড়া, মানে এত চোখে জল আসে পেঁয়াজ কাটতে গেলে, তো এই ক্ষেত্রে হয় না। তো এখানে দুটো রেডি করে রাখলাম, এবার তেলের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে গাজর আছে, বিনস আছে, তারপরে একটু আদা, একটু রসুন আছে, মানে একদম ঝিমঝিম করে চপড হয়ে গেছে, একটু পেঁয়াজ আছে, একটু ক্যাপসিকাম দিতে পারো, আমি সব কিছু দিয়েছি। আর এদিকে রান্না করব চিকেন, তো এখানে একটু চিকেন রাইস বানাবো, এদিকে কষা বানাবো। তো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি বেশি করে, গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো লাগে এই রাইসে, এই ধরনের রাইসের সাথে ভীষণ ভাল লাগে। তো এখানে দেখো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, যেহেতু ভাতটা আমি সেদ্ধ করেই রেখেছি, আর ওই যে ভাতটা দিয়ে আমি চিকেন রাইসটা বানাই, এটা কিন্তু ডেইলি যে ভাতটা খাই আমরা, মানে বাঁশকাঠি যে চালটা হয় মাঝে মাঝে, তো সেই চালের ওইটা মানে বানানো হয়, ভাল লাগে খেতে। তার মধ্যে চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে তোমার একটুখানি আরও অনেক কিছু দিয়ে ভেজে মানে করে রেখেছিলাম। আমি একদম রাতের বেলায় করবো, একদম সিম্পলভাবে বানাচ্ছি, সেই কারণে এত ঝামেলা করছি না, অন্য দিনকে আরও অনেক কিছু দিয়ে বানাই। এখানে ভাতটা অ্যাড করে দিচ্ছি, চিকেনটা মানে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ভাতটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই যে ভালো করে মিক্স করতে হবে। আজকে ভাতটা একটু বেশি ছিল আর এই পরিমাণটা একটু কম হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো লাগছিলো, মানে এই রাইসটা এমনিই ভীষণ খেতে ভালো লাগে, এর সাথে কিচ্ছু লাগে না, একটু রায়তা হলেই হয়ে যায়। কিন্তু যেহেতু মাংসটা অনেকটাই এনেছিল,
তো সেই কারণে ভাবলাম একটু বেশি করেই করে দিই, খেয়ে নেওয়া হবে। তো এদিকে মাংসটাও আমি ভাজা ভাজা করছিলাম, দুদিক দিয়ে হাত নড়ছিল আমার, দেখতে পাচ্ছ। এদিক থেকে একবার নাড়া দিচ্ছিলাম, ওই দিক থেকে একবার নাড়া দিচ্ছিলাম। এই পৃথিবীতে না বাঁচার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু এই জিনিসটা অনেকেই বোঝে না। অনেকে ভাবে কি এরা আমাদের থেকে কম রোজগার করে, বা এরা আমাদের থেকে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে অনেকটাই কমজোর, তো এদেরকে এইভাবে আঘাত করা যেতেই পারে। কিন্তু বোঝে না যে না, এই আঘাতটা এখন হয়তো আমি নিয়ে নিচ্ছি, পরবর্তীকালে এই আঘাতটা অন্য কারোর কাছ থেকে তাদেরকে পেতে হবে। আজকে আমার গলার ভয়েসটা অনেকটাই ডাউন আছে, তার কারণটা তোমাদের বলি। আমার শরীরটা বলতে পারো ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই কারণে ভালোও নেই। একবেলাতেই রান্না করছি, সকালবেলায় তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, একদম সেদ্ধ সব কিছু। ওই জন্য রাতের বেলায় প্রীতম আসবার সময় একটু চিকেন নিয়ে এসেছিলো, আমাকে বলেছিল সব কিছু করে রাখতে। তাহলে বুঝতে পারছো আমার এই গ্যাজেটগুলো আছে রান্না করার, তো কতটা সুবিধা হয়েছে আমার। অনেকক্ষণ সময় লাগে সবজি কাটতে, তো সেই কারণে দেখো এখানে অনেকে বলে ওইভাবে পেঁয়াজ কাটলে মাংসের পেঁয়াজ গলে না, একদম পাতলা পাতলা করে কাটা যায়, তো গোলগোলই হোক আর যাই হোক খুব সুন্দরভাবে গলে যায়। তো এখানে দেখো রাইসটা ভাজা হয়ে যাচ্ছে। আমার এই গ্যাসটা প্রচুর প্রবলেম হচ্ছে, সার্ভিসিং করাতে হবে। প্রীতমকে বলেছি, তো প্রীতম বললে একবারে নতুন ভাড়া বাড়িতে গিয়েই সার্ভিসিংটা করে নিতে। তো সেই কারণে আমি আর এখানে করিনি। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু মশলা টশলা দিয়ে, সেই মশলা দিয়েই কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। আজকে বলতে পারো ওই যত তাড়াতাড়ি পারলাম তত তাড়াতাড়ি রান্নাটা করলাম। এই যে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে এবার কষিয়ে নেবো, একদম কষা কষা মাংসই হবে। আর এই মাংসে কিন্তু আমি কোনো রকম জল দিই না। আর তোমরা তো জানো আমি একটা মশলা বেটে রাখি, সেই মশলা দিয়েই কিন্তু রান্নাটা করি, বেশ ভালো লাগে। তো এই যে ঢাকা খুলে একবার করে নাড়া দিচ্ছি, জল বেরোচ্ছে, সেই জলে কিন্তু মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো আমি টক দইটা কখন দিই। এই যে টক দইটা কষা কষা হয়ে যাওয়ার পর আমি একটু অ্যাড করে নিলাম। টক দইটা খুব সুন্দর করে জানো তো ফাটিয়ে দিতে হবে, চামচ দিয়ে একদম স্মুথ ব্যাটার করে দিতে হবে, তবে গিয়েই জানো তো টক দই দেওয়ার পর মাংসই কিন্তু কোনো রকম ছানা কাটা একটা ব্যাপার থাকে, সেটা হবে না। আর এইদিকে আজকে ঘরটা দেখো আমি সব চেঞ্জ করেছি, এই জিনিসগুলো এইদিকে করেছি, জানি ঘরটা ছেড়ে দেবো। তো আবারও আরেকটা ঘর, আমরা শুধু ঘর দেখেই যাচ্ছি, ঘর দেখিয়ে দিচ্ছি। এবার ভাবছি একটু ফ্ল্যাটের দিকে যাব, সেই যখন এদিক ওদিক করতে হচ্ছে আমার ফ্ল্যাটটা দেখাই বেটার হবে। তোমরা অনেকেই আমাকে বলেছো ফ্ল্যাট দেখো বৃষ্টি, আমরা দেখি ফ্ল্যাটটাই দেখতে যাচ্ছি এখন আপাতত, দেখাই কি হয়। চলো যাই দেখাবো তোমাদেরকে। ফ্ল্যাট কোয়ার্টার দুটোই দেখবো। হ্যাঁ ফ্ল্যাট কোয়ার্টার দুটোই দেখবো, দেখি যেটা পছন্দ হবে সেটাই নেবো, বাট এবারে একটু ভেবেচিন্তে দেখে শুনে নেবো। এরপর তাড়াহুড়ো না, চলো। ঘর দেখতে গেছি না, অর্কর মনে হয়েছে যে না আমি একটু ধোসা খাবো, তো সেই কারণে ওকে ধোসা খাওয়ানো হচ্ছে। আর আমার ছেলে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ধোসা। ও ওইসব পিৎজা বার্গার অত পছন্দ করে না, বাট ও ধোসা খেতে খুব ভালোবাসে বা ইডলি খেতে খুব ভালোবাসে। আর দাদা আর বৌদি এসেছিলো অনেক দিন পর, তো আমাদেরকে অনেক কিছু খাবার টাবার দিয়ে গেল। আসলে যখনই আসে বাবা ওদের হাত দিয়ে কিছু না কিছু পাঠায়, ওরা কিছু নিয়ে আসে, তো সেই সব কিছু গুছিয়ে রাখছিলাম। আসলে বৌদিদের বাড়ি থেকে অনেক কিছু এসেছিলো, আমতত্ত্ব হ্যান ত্যান ওইসব সব কিছু দিয়ে গেল, তো ওইগুলোই আর কি সাইড করে রাখছিলাম। অনেক ফল টল নিয়ে এসেছিলো, আর সাথে মিষ্টি নিয়ে এসেছিলো। আর আমি তো রসগোল্লা খেতে ভালোবাসি, যতক্ষণ না মিষ্টিগুলো ফ্রিজে ঢুকছে। ওই মিষ্টি ফ্রিজে ঢুকে গেলে আমি আর খাই না। আর রসগোল্লা জানো তো আমরা নর্মালি খেয়ে নিই, ফ্রিজে ঢোকানোর আগেই আমরা খেয়ে নিই। আর আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গুড়ের রসগোল্লাটা খুব ভালো লাগে, বাট এখন তো আর পাওয়া যাবে না গুড়ের রসগোল্লা, সেই কারণে আজকে না সকাল থেকে কিছু না কিছু কাজ করছি, সেইভাবে ব্রেকফাস্ট করা হয়নি। ওই জন্য ভাবলাম একটুখানি ব্রেকফাস্ট আজকে ফলই খাই। একটু শশা কেটেছিলাম, একটু আপেল কেটেছিলাম, এগুলোই খেয়েছি। আর এদিকে আজকে দুধটা আমি একটু ছানা করব, কারণ আমাদের দুধ আনা হচ্ছে, সেই দুধ না খেয়ে ওই বলতে পারো নষ্টই হয়ে যাচ্ছে। আর দুধ তো খাওয়া ভালো, কিন্তু এখন যা ভেজাল বেরোচ্ছে তার থেকে ছানাটা খাওয়াই বেস্ট বলতে পারো। তো সেই কারণে এখানে দুধটা আমি গরম করতে দিয়েছি। আর আজকে একটুখানি আলু দিয়ে, একটুখানি লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটু তরকারি করব। এটা টিফিন খাবার জন্যই বানাচ্ছি, ছানার একটু রুটি আর একটু আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে তরকারি করব। আর দুপুরবেলায় ভাবছি একটু ডাল সেদ্ধ ভাত করব, আর সেভাবে কিছু করব না। এই যে কাঁচা লঙ্কা আলু টমেটো সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, একবারই দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভাল লাগে। এই যে এর মধ্যে জলও অ্যাড করে দিলাম সমানভাবে যতটা লাগবে, আর গোলমরিচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি।
ব্যাস এর মধ্যে সুন্দর করে এটাকে সিটি মেরে নেবো। অনেকগুলো সিটি মেরেছি, তবে গিয়ে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে লেবু, এই লেবুতে প্রচুর রস, মানে বাজার থেকে নিয়ে এসেছিলো লেবুগুলো। তো এই যে লেবু প্রচুর রস বেরোচ্ছে। একটা লেবু কেটেছি, সেই লেবু থেকে অনেক কটা মানে অনেকটা রস বেরিয়েছে। এইদিকে দুধটা ছানা কেটে রেখে দেবো, বিকাল দিকে মানে খেয়ে নেবো। বিকাল দিকে কী খাবো না খাবো খুঁজে পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা কি জানো তো, এই না খেয়ে খেয়ে টেনশন করে করে হাজার রকম না শরীরখানা খুব দুর্বল করে ফেলেছি। এবার আমাকে প্রীতম একটা কথাই বলে যে আমাদের যদি কিছু হয়ে যায় তখন কেউ দেখবার মতো কেউ থাকবে না, তাই নিজের শরীরকে নিজেদেরকেই সুস্থ রাখতে হবে। তো এই যে ছানাটা কেটে দিচ্ছি। আমরা তিনজনই একটা জিনিস ভেবেছি, এবারে যা করব এই ছানাটা প্রতিদিনই খাবো। এমনিতেই তো আমার প্রেশার লো থাকে, তো এই ছানাটা খেলে যদি একটুখানি ঠিকঠাক হয় আর কি। আর এই যে এদিকে মোটামুটি আলুর তরকারিটা রান্না হয়ে গেছে। গোলমরিচ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আলু, জল দিয়ে একটু নুন দিয়ে বেশ সুন্দর করে ঝোলা ঝোলা করে গায়ে মানে গা মাখা মাখা করে নামিয়েছি। এই তরকারিটা জাস্ট আমি খেলাম, তোমরা ভাববে না আমার এত ঠান্ডা লেগেছিলো। পুরো ঠান্ডাটা না মানে বলতে পারো সর্দি যা যা হয়েছিল সব কিছু যেন মানে বলতে পারো ক্লিয়ার হয়ে গেল। এত ভালো, মানে গোলমরিচের ঝালটা এতটাই ভালো। আর এদিকে কুমড়ো, পটল, আলু, ঝিঙে, তারপরে পেঁপে সব কিছু কেটে নিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছিলাম। এখানে একটু মুগের ডাল দিয়ে, মুগের ডাল বানাবো আজকে, তো আমি এইভাবেই বানাই। তো মুগের ডালটাকে এভাবে তোমার জল ঝরিয়ে রেখেছিলাম, তো একটু জমাট বেঁধে গেছে। এখানে মুগের ডালটা দিয়ে একটুখানি ডাল করব আর তার সাথে ভাত করব। এত বাইরে বৃষ্টি হচ্ছে, এত মেঘ করেছে আর এত কারেন্ট যাচ্ছে এইদিকে যে আমি ভিডিও করব কি এই সব কিছু সমস্যা নিয়ে মানে ভুগতে হচ্ছে বলতে পারো। তো আমি আর আলুর বাটিটা মানে আলু তরকারিটা করেছিলাম সেটা ধুইনি, ওর মধ্যেই করে দিয়েছি। এই যে সিটি ফেলে দেবো একটা, তারপরে নামিয়ে নেবো। একটা সিটিই ফেলবো, দুটো সিটি ফেলবো না, গলে যাবে একদম। আর এদিকে বিছানাটা গোছানোই ছিল, শুধু এই যে চাদরগুলো এইভাবে মানে বাগানো থাকে না, সেই চাদরগুলো করতে এসেছি। আর এই দিকটাতে আমি যেহেতু চেঞ্জ করেছি ঘরটা, কেমন লাগছে জানিও। আমার হচ্ছে এবারে এই সাজানোটা বেশি ভালো লাগছে, ল্যাম্পটা এদিকে রেখেই বেশি সুন্দর লাগছে। এদিকটা পুরো না ব্লক হয়ে গেছিলো, এদিকে যতবার পেরোচ্ছি ঘর সাজানোর সব জিনিসপত্রগুলো পড়ে যাচ্ছিলো। আর আমার বলতে পারো এই ঘড়িটা ভেঙেই গেছে, ওই পড়ে পড়ে যে টেবিল ঘড়িটা ছিল সেটা ভেঙে গেছে। নতুন ঘর যাব, আর নতুন ঘর গিয়ে দেখি কত কি সাজানোর জিনিস, মানে আমার তো মোটামুটি সবই সাজানোর জিনিস আছে। এই পর্দাগুলো ওই বাড়িতে কত সুন্দর লাগতো, কিন্তু এই পর্দাগুলো এই ঘরে কিন্তু একটুও মানাচ্ছে না। আসলে ঘর ঘর বিশেষ হয়, সব ঘরে কিন্তু সব জিনিসটা মানায় না। আমি তো এই ঘরের জন্য পর্দাগুলো কিনেছিলাম, তাই এই প্রিন্টের পর্দাগুলো এত ভালো লাগে, কিন্তু এইখানে এই ঘরে একদমই ভালো লাগছিল না। আর এই যে কমফোর্টটা ভালো করে মানে এই ব্ল্যাঙ্ক কমফোর্টটা খুব ভালো বলতে পারো। এসি টেসি নেওয়ার পর এটাতে খুব সুবিধা হয়। আমার সকালে সব কাজ হয়ে গেছে, তারপরও এই ঘরটাতে প্রচুর বালি হচ্ছে, মানে খুব বালি হচ্ছে কেন জানি না। চারিদিক ফাঁকা আছে, চারিদিকটাই বলতে পারো গ্যাপ আছে, তার মধ্যে সাপ ঢুকছে, ব্যাঙ ঢুকছে, অনেক কিছু প্রবলেম। মানে আমরা ঘর দেখতে গেছিলাম, তো ঘর দেখতে গেছি যে আমরা যখন এই ঘরটায় এসেছিলাম তখন ব্রোকার খুঁজেই এসেছিলাম, ব্রোকারদের। আবার 2 মাস পর যখন আবার যাব তখন ব্রোকার দেখছি, বাট নিজেরাও খুঁজছি যাতে এই ব্রোকার চার্জটা না দিতে হয়, সেই কারণে। তো এইভাবে যদি প্রত্যেক মাসে 2 মাস 3 মাস করে করে ব্রোকার চার্জ দিতে হয় তাহলে তো মরেই যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স এটা ব্রোকার দিয়ে। এর আগে আমি যতগুলো ঘর শিফট করেছি বা যাই হয়েছে আমরা নিজেরাই খুঁজে দেখে শুনে শিফট করেছি, কোনো প্রবলেম হয়নি। তো বাট এবারে প্রথমবার ব্রোকার দিয়ে ঘর খুঁজে আমাদের প্রবলেমে পড়তে হয়েছে, আর সেটা খুব বাজেভাবে 2 মাসের মাথাতেই, ওই কারণে আমাদের ঘরটা ছাড়তে হচ্ছে। তো এরপর আর ব্রোকার দিয়ে খুঁজবো না। তো যে ব্রোকার খুঁজে দিয়েছিল তাকেও বলা হয়েছে, তো আবার ব্রোকার চার্জ লাগবে, তো ওই কারণে আমরা দেখলাম যে দরকার নেই, আমরা নিজেরাই খুঁজি। কারণ নিজেরা খুঁজে যখন নিই না তখন চারিদিকটা দেখে শুনে নিই। ব্রোকারের ভরসাতে নিয়ে এবারে খুব বাজেভাবে ডুবলাম বলতে পারো। আর দেখি খুঁজতে কালকে গেছিলাম কটা, পছন্দ হলো না ঘর, মানে যে রেট নিচ্ছে। দেখো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, কিছু মানুষের ধারণা যে ভাড়া বাড়ি এরকমই হয়, আবার কিছু মানুষের ধারণা যে ভাড়া বাড়িতে থেকে আমরাও এগুলো ভুগেছি। এবার এর আগে আমাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল, বলতে যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছিলো সেগুলো এমন কিছু বিশাল আহামরি প্রবলেম না, তাই কোনোদিন শুনতেও দেখবে না যে আমি বলেছি। বাট এবারে যে প্রবলেমগুলো ফেস করতে হলো না সেগুলো না মানে
এক আলাদা ধরনের প্রবলেম, মানে খুব, মানে যাদেরকেই বলছি তারাই বলছে যে এগুলো কী ধরনের প্রবলেম ভাই। তো তখনই আমরা বুঝলাম যে তর্ক বিতর্কে যেয়ে লাভ নেই। আর দ্বিতীয় কথা প্রবলেম কি, আমি সোশ্যাল মিডিয়াতে আছি না, এই জিনিসটা অনেকে ভালোভাবে নেয়, অনেকে খারাপভাবে নেয়। কিছু মানুষের ভাবনা চিন্তা হচ্ছে আমি প্রচুর টাকা রোজগার করি। আমি জানি না সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে এই জিনিসটা শুনতে হয় যে তারা প্রচুর টাকা রোজগার করে। একমাত্র তারাই জানে যে তারা ঠিক কত টাকা রোজগার করে বা কীভাবে আর্নিং করে। আমি তো ফ্রিতে, আর আমি যদি করেও থাকি, আমার কথা একটাই, আমি ভাবছিলাম আমি যদি করেও থাকি তো সেটা আমি নিজে পরিশ্রম করে করছি, মানে ভিডিও করাটাও একটা পরিশ্রম। আমি যে ভিডিও বানাই তার জন্য আমি ঘরে যথারীতি কাজ করি, যেইটুকুই শেয়ার করি পরিশ্রম করি, এডিটিং করি, ভয়েস ওভার দিই, সব কিছু দিয়ে তারপর একটা ভিডিও তৈরি হয়। এমনিতে ভিডিও একটা তৈরি হয়ে যায় না। তো আমি তো আমার পরিশ্রম দিয়ে সবটা করি। তো আমি জানি না কেন কিছু মানুষের এই জিনিসটাতে আপত্তি হয় যে আমরা বসে বসে টাকা পাই। এখনকার দিনে বসে বসে টাকা কেউ কী পায়? কেউ মাথা খাটায়, কেউ বুদ্ধি খাটায়, আর কেউ শরীর খাটায়, মানে শরীরে পরিশ্রম করে। তো যে যেভাবে খাটিয়ে কাজটা করতে হয় তবে গিয়ে কিন্তু টাকাটা আসে। আর যারা এই ফালতু টপিকগুলো বলে তারা শুধুমাত্র অন্যের টাকায় মানে বসে বসে খায়, তো ওই জন্যই কথাগুলো বলে। কিন্তু আমাদের কাছে মনে হয় একটা দুটো টাকা রোজগার করা খুব চাপের। আমি আর বিতমের শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আর দুর্বল হওয়াটাই ভীষণ স্বাভাবিক। তোমরা জানো যে আমাদের উপর দিয়ে কী পরিমাণে ঝড় যাচ্ছে। তারপরে আবার বলছে নাকি ঘর শিফট, আমি পারবো না রীতিমতো, বিশেষ করে মানে আমি সত্যি আমার শরীরটা রীতিমতো ছেড়ে দিচ্ছে। রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, টেনশন না, ঘর পেয়ে যাবো আমি জানি, ঘর পাওয়াটা এমন কিছু চাপের না, বাট আমাদের বাজেটের মধ্যে একটা ভালো ঘর পাওয়াটা একটু চাপের। আমরা নিতেই পারি একটু দামি ঘর, কিন্তু কী বলো তো, আমাকে তো ফিউচারটা চিন্তা করতে হবে বলো। কিছু মানুষ আমাকে টানা মারছে যে 6 সাড়ে 6 কি ঘর হয়? 6 সাড়ে 6 ঘর হয়, কে বলেছে হয় না? সুন্দর ঘর হয়। তো কিছু মানুষ এখন মানতে নারাজ। যেমন আমি একটা কথা বলছি, যেই ঘরগুলোতে এত প্রবলেম আছে, যে ঘরগুলোতে ঢুকে আমাদেরকে এত কাজ করতে হয়েছে, সেই ঘরগুলোতে বেশি টাকা দিয়ে তো থাকার কোনো মানেই হয় না। এবার আমার সেই সময় একটা প্রবলেম ছিল, এসিটা কিনে নিয়েছিলাম, আর এসির দোকান থেকে বারবার করে ফোন করছিলো কবে ইনস্টল করবেন এসিটা। তো সেই কারণে আমাকে তাড়াতাড়ির মধ্যে একটা ঘর দেখে আমাকে ঘরটা শিফট করতে হয়েছিল। এসিটা কেনার আগে কিন্তু এই ঝামেলাটা হয়নি। যদি ঝামেলাটা হতো তাহলে কিন্তু এসিটাই কিনতাম না, সত্যি কথা বলতে। পরে দেখতাম ভেবে চিনতে, কিন্তু এসি কেনার আগে এরকম ঝামেলাগুলো হয়নি, এসিটা কেনার পরেই হয়েছে। তো যাই হোক করলাম, ভাবলাম ঠিক আছে চলে এখানে। কিন্তু এখানে রিজনগুলো শুনে আমার আরও মাথা ঘুরছে রীতিমতো। তাও বলবো যে ওখানে শুধু এসিটাই প্রবলেম ছিল, এমনি আর কিছু না। জলটা, হ্যাঁ একটু জলের প্রবলেম ছিল, তোমরা দেখতে খুব কারেন্ট যেত, জলের প্রবলেম ছিল। এখানেও কারেন্ট যায়, কারেন্টের দুর্গাপুরে মনে হয় সব জায়গাতেই কারেন্ট যায়। তো কারেন্ট যেত, জলের প্রবলেম, কিন্তু কোনোদিনও ওনারা না আমাদেরকে ডিস্টার্ব করেনি। প্রায় 1 বছরের ওপর আমরা ছিলাম ওই বাড়িটাতে, কোনোদিন আমাদেরকে ডিস্টার্ব করেনি, কোনো দিনের জন্য ডিস্টার্ব করেনি। আমরা আমাদের মতো থাকতাম, ওনারা ওনাদের মতো থাকতো। তারপরে যেটা প্রবলেম হলো, এসিটা নিয়ে প্রবলেম হলো। তো যেহেতু কিনে নিয়েছিলাম, আমাকে তো আমার জিনিসটাও দেখতে হবে। তো আমাকে অনেকেই বলেছিল যে হ্যাঁ বৃষ্টি, এসি নিলে ভাড়া বাড়িতে খুব প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, ওনাদের পোষায়নি, আমাদের পোষায়নি, আমরা ছেড়ে দিয়েছি। তার জন্য ওনারাও, মানে এত কিছু তো হয়নি। বাট এইখানে 1 মাস আসতে না আসতে এমন টপিকে মানে কথাবার্তা, গাড়ি ভেতরে ঢোকালে ভেঙে যাবে, এ যাবে ও যাবে, হ্যান যাবে, বাথরুমে কেন তালা দিয়ে যায়, হ্যান ত্যান। মানে আমি বুঝি না কেন আমরা যে জায়গাটা ইউজ করছি আমাদের সেফটি থাকবে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দেখা যাক কত দূর অবধি কী হতে পারে, কারণ আমারও শরীরের মধ্যে একটু এনার্জি নেই। তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারো, ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ একটা, মানে আমার থেকেও বড় কথা হচ্ছে প্রীতমের চাপ হয়ে যাচ্ছে, ভীষণ পরিমাণে প্রীতমের চাপ হয়ে যাচ্ছে। কারণ
প্রীতম মানে বলতে পারো কাজ প্লাস টিউশনি পড়ানো, ওর কাজ থাকে প্লাস টিউশনি পড়ানো থাকে, তারপরে বাড়িতে এসে অর্ককে পড়া করানোর থাকে, তারপরে আবার ঘর শিফট করার একটা চাপ। তো সব কিছু মিলিয়ে এখন একটু আমরা চাপে যাচ্ছি, কিন্তু এবারে ভেবে নিয়েছি এবারে যেখানে যাব ঠিক দেখে যাব। আমরা ফ্ল্যাট খুঁজছি, তোমরা যদি পাও আমাকে জানাই, মানে একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। আর এখানে এইদিকে অনেকগুলো আমাদেরকে ঘর সাজেস্ট করেছিল, আমরা দেখলাম, বাট মানে পছন্দ হলেও আমাদের রেঞ্জের মধ্যে আসছে না। কথা বলেছিলাম একটা জায়গায় অ্যাডভান্স মানে 500 টাকার মতো আপাতত নিয়েছিল, তারপরে বলেছিল যখন ঘর ঢুকবো তখন বাকি সব কিছু এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট। বাট হঠাৎ করে ওনাদের ডিসিশন চেঞ্জ হয় যে হয়তো আরও, দেখো আমাদের থেকে যে বেশি দেবে তাদেরকে তো দেবে, তাই না? তো আমাদের ওইটাই বাজেট ছিল, আমরা ওর থেকে বেশি উঠতে পারছিলাম না। তো তাও অনেকটাই উঠে গেছিলাম, যে বাজেটটা আমি বলছিলাম তার থেকে অনেকটাই উপরে উঠেছিলাম। তো তোমরা একটু আমাকে জানিও ভালো ঘর থাকলে, কারণ আমি এই সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর হেল্প পেয়েছি, প্রচুর মানে প্রচুর হেল্প পেয়েছি। মানে তোমরা আমাকে নিঃস্বার্থভাবে হেল্প করো, যারা আমার ভিডিও দেখো আমাকে প্রতিদিন কমেন্ট করো, নিঃস্বার্থভাবে হেল্প করো তোমরা। আমি শুধু ভাবি মাঝে মাঝে তোমাদের সাথে আমার কোনো মানে সেই রকমভাবে সামনাসামনি সম্পর্ক নেই। আমি মাঝে মাঝে ভাবি হয়তো আগের জন্মে তোমাদের সাথে কারোর না কারোর সাথে সম্পর্ক ভালো ছিল, হয়তো কিছু ছিলে আপনজন, তাই তোমরা আমাকে এত সাহায্য করো, এতটা সাহায্য করো। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা মানে আমাকে এতটা দেখো। এখানে অনেকগুলো ঘর দেখলাম বাট পছন্দ হলো না। আর আমার শরীরটা মানে আমি কথা বলতে পারছি না, আমার এতটা শরীরটা উইক লাগছে, ওআরএস খাচ্ছি, দুর্বল লাগছে আমার, মানে এত শরীরের উপর দিয়ে যাচ্ছে না কটা মাস, তো এই কারণে আর শরীরটা। তারপরে দেখবে এইসব ঝামেলা থাকলে আরও দেখবে মনের মধ্যে একটা চঞ্চল মানে একটা অস্থির অস্থির ব্যাপার কাজ করে। অনেকে দেখো আমার লিপটা কতটা ডার্ক নিয়ে চলে গেছে, দেখছো কালো হয়ে গেছে লিপটা। তোমরা অনেকেই লিপ বামটার লিঙ্ক চাইছো, তো ওই লিঙ্কটা দেখবে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওটা ইউজ করো যাতে লিপ কালো অনেকটা চলে যাবে। আমি আজকে প্রায় 5 দিনের মতো এটা ব্যবহার করছি, 5 দিনে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আস্তে আস্তে ডার্ক ঠোঁটটা যে কালো সেটা চলে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।